তিপরা মাথা দৌড় করিয়ে ভারতীয় জনতা পার্টি দিয়ে ছোটাচ্ছে। 100 বার ঠিক করেছে, একই দশা। এখানে যতগুলো বাদরামো করছে ভারতীয় জনতা পার্টির নেতা, 4 তারিখের পরে একই দশা হবে। আরে হুমকি হুমকি দিচ্ছেন কি আপনি? আরে হুমকি যদি স্বরাষ্ট্রমন্ত্রী দিতে পারে, আমি একজন তৃণমূল কর্মী হিসেবে দিতে পারি না? ওরা ঠিকা দিয়ে রেখেছে। হুমকি কেন? সত্যি সত্যি যারা বেইমানি করছে, যারা জাত শত্রু, যারা বাঙালি শত্রু, যারা এই রাজ্যের শত্রু, তাদের 4 তারিখের পরে বিচার হবে। ঝালমুড়ি আমরা তাদেরকে খাওয়াবো, বাড়ি বাড়ি গিয়ে ঝালমুড়ি খাওয়াবো। ঝালমুড়ি পছন্দ তো? ঝালমুড়ি বাড়িতে বাড়িতে পৌঁছাবে 4 তারিখের পরে, মনে রাখবেন কথা। এসআইআর ভোটার তালিকার নিবিড় সংশোধন। পশ্চিমবাংলায় যেহেতু বিধানসভা নির্বাচন চলছে এবং আগামী 23 তারিখ প্রথম দফার নির্বাচন, এই যে এসআইআর কতটুকু সেখানে ফ্যাক্টর হবে, এবং সুপ্রিম কোর্টে যিনি মামলা দায়ের করেছেন তৃণমূলের মুখপাত্র রাজু ঘোষ আমার সাথে রয়েছেন। রাজুদা, অনেক অনেক স্বাগত আপনাকে পিসি মিডিয়ায়। হ্যাঁ, ধন্যবাদ আপনার সকল দর্শক বন্ধুদের। আমি ধন্যবাদ জানাই বিশেষ করে ত্রিপুরাবাসী, ত্রিপুরার মানুষদেরকে বিশেষ ধন্যবাদ। অনেক ভালো থাকুন। এবারের বিধানসভা নির্বাচনে এসআইআরটা কতখানি ফ্যাক্টর হতে পারে, এবং এখনো পর্যন্ত যেটা জানতে পারা যাচ্ছে প্রায় 80 লক্ষের উপরে মানুষের নাম বাদ পড়েছে, কিন্তু আনুমানিক ফিগার তো আপনার কাছেও নেই, আমার কাছেও নেই, কি বলবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে যখন এসআইআরটা শুরু হলো, এসআইআর হলো স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। সংবিধানের 324 থেকে 326 নম্বর ধারায় এই পাওয়ার দিয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে, পিপল রিপ্রেজেন্টেশন অ্যাক্ট, যার মাধ্যম দিয়ে শুধুমাত্র ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেটা করতে পারে, ভোটাররা কিভাবে ভোট দেবে তার যাবতীয় ব্যবস্থা, এবং মানে মৃত ভোটার বা শিফটেড ভোটার সেইগুলোকে, সেই লিস্টগুলোকে ঠিক করা, এবং যারা ভোটে দাঁড়াচ্ছে ক্যান্ডিডেট, তারা কি কি নিয়মে ক্যান্ডিডেট তারা হবে এবং তাদের কি কি ডকুমেন্টস লাগবে, তাদের ভোট পরিচালনা কিভাবে, শুধুমাত্র এইগুলো দেখা। কিন্তু আমরা এই রাজ্যে যখন এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন শুরু হলো, তখন আমরা দেখলাম যে শুভেন্দু অধিকারী, আমাদের এই রাজ্যের বিরোধী দলনেতা, তিনি বলছেন যে এই রাজ্যে, পশ্চিমবঙ্গ রাজ্যে 1,25,00,000 রোহিঙ্গা আছে, আর সেই রোহিঙ্গাদের ভোটে জিতে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে, তাই রোহিঙ্গাদের তাড়াতে হবে। বাংলার মানুষ ভাবলো যে আচ্ছা, রোহিঙ্গা যদি থাকে, এসআইআর এর মাধ্যম দিয়ে যদি ধরা পড়ে, পড়ুক। এসআইআর হলো, এসআইআর এ আপনার একটা রোহিঙ্গার নাম আমরা খুঁজে পেলাম না। প্রথম দফায় 58 লক্ষ বাদ গেল, পরের দফায় 7 লক্ষ বাদ গেল, তারপরের দফায় 60 লক্ষ, এর মধ্যে প্রায় আপনার 27 লক্ষ বাদ গেল, তারপরে আবার আরো 7 লক্ষ অ্যাড হলো, যাদের টোটাল মিলিয়ে প্রায় 1 কোটির বেশি নাম এই ভোটার তালিকা থেকে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারী আর একটা দাবি করেছিলেন, খুব গুরুত্বপূর্ণ দাবি, যে আমি হিন্দুদের ভোটে জিতে আসা বিধায়ক, মুসলমানদের ভোটে জিতে আসা বিধায়ক নয়। এরা এতটাই হিন্দু প্রেমী বিধায়ক, এতটাই হিন্দু প্রেমী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যিনি এসআইআর এর মাধ্যম দিয়ে 64% শুধু হিন্দুর নাম বাদ দিয়েছে। 64% হিন্দুর নাম বাদ দিয়েছে এই হিন্দুদের ভোটে জিতে আসা বিধায়কের দল, এবং মাত্র 33% নাম বাদ গেছে মুসলিম কমিউনিটি এবং অন্যান্য যে জাতি তাদের বাকি। তো এই যে জিনিসটা যে ঘটানো হলো, এই টোটালটাই, যাদের নামটাই বাদ গেল, তারা কিন্তু প্রত্যেকেই ভারতীয়। তাদের অনেক সময় নামের গন্ডগোল, দেখা যাচ্ছে মেয়েটির নাম লক্ষ্মী, কিন্তু তাকে ইংরেজিতে লিখতে হয়, তাহলে লক্ষ্মী লিখতে গেলে LAKHI লক্ষ্মী, কিন্তু ইংরেজি বানানটা কি হয় LAXMI লক্ষ্মী, মানে উচ্চারণটাও আলাদা, স্পেলিংটাও আলাদা, যার ফলে AI আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যম দিয়ে, মানে যে সফটওয়্যার তৈরি করেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, সেই সফটওয়্যারের মাধ্যম দিয়ে এই নামটা ডিলিট। সে আর প্রমাণ করতে পারছে না সে লক্ষ্মী না লক্ষ্মী, কারণ দুটো নাম উচ্চারণ হচ্ছে, যে বাংলা একরকম ইংলিশে একরকম, তার নাম ডিলিট। মেয়েদের শ্বশুর বাড়ির টাইটেল দেখা যাচ্ছে ব্যানার্জি, বাবার বাড়ির টাইটেল দেখা যাচ্ছে হয়তো মুখার্জি বা দাস বা ঘোষ, কিছু একটা টাইটেল মিসম্যাচ। রেজিস্ট্রি করে বিয়ে করেনি, ডকুমেন্টস দেখাতে পারছে না, তার নাম ডিলিট। মানে কোনো মানুষ, মানে বহিরাগত যে দেশগুলো রয়েছে সেই দেশের নাম বাদ যায়নি, সকলে ভারতীয়দের নাম বাদ গেছে, এবং তারা দাবি করছে তারা নাকি সবাই রোহিঙ্গা। এখানে রাজুদা, আমি একটা প্রশ্ন করতে চাই, যে যাদের নাম বাদ পড়েছে এবং যারা মনে করেন যে আবেদনটুকু জমা করেছেন, এবং এই যে 23 তারিখ ভোট, তারা কিভাবে ভোট দেবেন? এটা তো একটা চিন্তার বিষয়। ভারতীয় নাগরিকদের ভোটের যে অধিকার আছে সেটা কেড়ে নেওয়া হয়েছে, এবং নির্বাচন কমিশন যেটা বলছে যে আবেদন জমা করেছে, তো তাহলে তো তাদের কি ভোটার অধিকার যেটা আছে, সেই সবচেয়ে বড় অধিকার হচ্ছে একজন ভারতের নাগরিকের, সেটা কি তারা প্রয়োগ করতে পারবেন?
আপনারা কি দাবি করছেন? দেখুন, প্রথম কথা হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া মানুষের বিশ্বাসযোগ্যতাটা হারিয়ে ফেলেছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার প্যাডে, মানে কেরালার একটা ইলেকশন কমিশন অফ প্যাডে দেখছি ভারতীয় জনতা পার্টির শিলমোহর দিয়ে একটা নোটিশ পাস হচ্ছে, ভারতীয় জনতা পার্টির স্ট্যাম্প দেওয়া ইলেকশন কমিশনের একটা নোটিশ। অর্থাৎ ভারতীয় জনতা পার্টি আর ইলেকশন কমিশন এই দুটোই এক প্রমাণিত হয়ে গেছে। আমি ব্যক্তিগতভাবে রাজু ঘোষ এই বাংলার প্রত্যেকটা জেলা থেকে আমি ডিলিট ভোটারদের তুলে নিয়ে গিয়ে একটা সুপ্রিম কোর্টে PIL পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করি যে ডিলিট ভোটার যারা ভারতীয় ভোটার তাদের নাম বাদ গেছে, ভারতীয় ভোটারদের নাম বাদ গেছে, অর্থাৎ তাদের পুনরায় বিবেচনা না করে ভোট কি করে হয়, অর্থাৎ যাদের নাম বাদ গেছে তাদের পুনরায় বিবেচনা করে তাদের ডকুমেন্টস নিয়ে তাদেরকে নাম ভোটার তালিকায় তুলে তবেই ভোট দিতে হবে। সেই দাবি শুনে সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে অর্ডার দিল যে 27 লক্ষ নাম বাদ গেছে, কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া 64 লোকের নাম আবেদন করেছে। গল্পটা দেখুন, 27 লক্ষ নাম ডিলিট হয়েছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সুপ্রিম কোর্টকে বলছে যে 64 লক্ষ নাম ট্রাইব্যুনালে আবেদন হয়েছে। কোথা থেকে হলো? 7 লক্ষ আকাশ থেকে আসলো? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ডিলিটের বাইরেও আরো 27 লক্ষের নাম ডিলিটের খাতায় তুলে দিয়েছে। এই চুরিটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং জয়মাল্য বাগচি ধরে ফেলে বলেছিল ওই 27 লক্ষ নামকে তুমি ভোটার তালিকায়, সংশোধন তালিকায় তোলো, আর বাকি 27 লক্ষ নাম তুমি এখনই তাদের ট্রাইব্যুনাল শুরু করে তাদের নাম 21 তারিখ, 23 তারিখে ভোটারদের যাদের আছে তাদের 21 তারিখ, এবং যাদের 29 তারিখে ভোটার আছে তাদেরকে 27 তারিখে নাম তোলো, তারা যাতে ভোট দিতে পারে। হাস্য কৌতুক, আজকে আপনি আমার ইন্টারভিউ করছেন, আজ 22শে এপ্রিল 2026, মাত্র 27 লক্ষ মানুষের মধ্যে 36 জন মানুষের ট্রাইব্যুনালে শুনানি হয়েছে। তাও মজার ব্যাপার, দুঃখের ব্যাপার, যাদের এই 36 জন, মানে 27 লক্ষের মধ্যে মাত্র 36 জন, 9টা ট্রাইব্যুনালে, মানে 19টা ট্রাইব্যুনাল বসেছে, 19টা ট্রাইব্যুনালে গত 13 তারিখ থেকে আজকে 21 তারিখ, গত 13 তারিখে আমরা ফাইল করেছি, 13 তারিখে অর্ডার হয়েছে, 13 তারিখ থেকে আজকে 21 তারিখ, মানে কতদিন হয়ে গেল? এই টোটাল এত দিনের মধ্যে মাত্র 36 জনের নাম তারা শুনানি করতে পেরেছে 19টা ট্রাইব্যুনালে। এবং অবাক হবেন আরো, এই যে 36 জন, এই 36 জনের কাছে না কোনো OTP কে গেছে, না কোনো নোটিশ গেছে, না কোনো হিয়ারিং হয়েছে, ইচ্ছাকৃতভাবে তাদের এই 36 জনের নাম একটা আজকের তালিকায় তারা তুলেছে। টোটালটাই অসাংবিধানিক, অগণতান্ত্রিক, বিজেপির কথায় হাস্যকৌতুক এবং সব থেকে নিচু লেভেলের খেলা করছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এর থেকে জঘন্য, মানে মানে নাক কাটা, দোকান কাটা এরকম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার রোল আমরা আগে কখনো দেখিনি। ইলেকশন শুরু হওয়ার আগে আপনি জানেন যে বাংলায় কেন্দ্রীয় ফোর্স এসে হাজির, এরকম হয়েছে নাকি কখনো? যুদ্ধের গাড়ি, মানে আপনি ত্রিপুরায় কখনো দেখেছেন? এখানে যুদ্ধের গাড়ি এসেছে থেকে আপনার কাশ্মীর থেকে, যে ট্যাঙ্কার দেয়, যে মানে যুদ্ধের গাড়ি। এরা কি করতে আসছে? বাঙালির সাথে যুদ্ধ করতে আসছে না ভোটে জিততে আসছে? আসলে এরা বাংলাকে বাংলাদেশ ভাবে, এরা পশ্চিমবাংলাকে পশ্চিম বাংলাদেশ ভাবে, ভাবছে জোর করে, মারপুট করে, লুট করে, ভয় দেখিয়ে, থ্রেট করে আমাদের 850 জন তৃণমূল নেতাকে তোলার জন্য অর্ডার পাস করে, যারা যারা ইলেকশনে কাজ করে এরকম তৃণমূল নেতাদের তারা তোলার জন্য তাদেরকে একটা কোর্টের অর্ডার করে, এগুলো কি হচ্ছে? এরপরে শুনুন, আর একটা তথ্য আমি আপনার চ্যানেলে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি। সেই তথ্যটা হলো এটা যে 294টা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি প্রার্থী দিয়েছে 293টা। এই 293টার মধ্যে থেকে 208 জনের বিরুদ্ধে সমাজ বিরোধী, ধর্ষক, ক্রিমিনাল কেস রয়েছে, যাদের বিরুদ্ধে 50-এর ওপরে ক্রিমিনাল কেস রয়েছে। নাম্বার 1-এ রয়েছে ইকবালপুরের ওই যে ছেলেটা, বন্দর এলাকায় যে ক্যান্ডিডেট, নন বেঙ্গলি ছেলে রাকেশ সিং, 91টা গাঁজা পাচার, ড্রাগ পাচার, রেপিস্ট, খুন, ধর্ষণ, ডাকাতি, চুরি, ছিনতাই, মানে এমন কোনো কেস বাকি নেই। এই লোকটা সব থেকে টপ 1-এ ভারতীয় জনতা পার্টি, সে বন্দরের ক্যান্ডিডেট। সেকেন্ড শুভেন্দু অধিকারী। মানে 293টা ক্যান্ডিডেটের মধ্যে থেকে 208 জন ক্যান্ডিডেট হচ্ছে সমাজ বিরোধী, যাদের বিরুদ্ধে 50-এর ওপরে ক্রিমিনাল কেস। ভাবা যায়? তারা এসে বলে কিনা এখানে তারা সোনার বাংলা তৈরি করবে। এরা সোনার বাংলা তৈরি করবে, মানে মানুষ বুঝতে পারছে না কি হচ্ছে এসব। আপনাদের বিরুদ্ধে কাটমানির, কয়লা, গরু এসব পাচারের অভিযোগ, চাকরি চুরি থেকে শুরু করে বিভিন্ন অভিযোগ আপনাদের বিরুদ্ধে করে, এবং আপনারা
যে আপনাদের যে সরকার সেটাকে দুর্নীতিগ্রস্ত সরকার বলে, এবং এবার তারা পরিবর্তনের ডাক দিয়েছে, বলছে ডাবল ইঞ্জিন হবে কেন্দ্রের রাজ্যে, কি বলবেন? না, আমি বলছি যে এই যে দুর্নীতিগ্রস্ত, দেখুন মানুষের এখন সবার হাতে মোবাইল ফোন আছে, স্মার্টফোন আছে, এআই এর জমানা। এই সমস্ত ঢপবাজি কথাবার্তা মানুষ আর বিশ্বাস করবে না। মানে এখন বিশ্বাস করুন, কোনো ছেলে যখনই এই সমস্ত খবর শুনবে না, তখনই গুগলে এআই সার্চ করবে, দেখি তো সব থেকে বেশি দুর্নীতি কোন রাজ্যে হয়, ভারতবর্ষে সব থেকে বেশি দুর্নীতি কোন রাজ্যে হয়, এআই কে জিজ্ঞেস করুন, বলে দেবে। 5টা বিজেপি রাজ্যের নাম বলবে, প্রথম বলবে গুজরাট, দ্বিতীয় বলবে উত্তরপ্রদেশ, তৃতীয় বলবে মধ্যপ্রদেশ, চতুর্থ বলবে মহারাষ্ট্র, পঞ্চম বলবে বিহার। অর্থাৎ দুর্নীতি কোন রাজ্যে বেশি হয়, খুন কোন রাজ্যে বেশি হয়, ধর্ষণ কোন রাজ্যে বেশি হয়, এআই কে জিজ্ঞেস করুন না। ওরা তো এআই দিয়ে ভোট করাচ্ছে। এআই কে জিজ্ঞেস করুন, বলে দেবে যে 7টা বিজেপি রাজ্য, যে 7টা রাজ্যের মধ্যে প্রথম নাম্বার 1 ধর্ষণে মানে সব থেকে বেশি, সেটা হচ্ছে আপনার হরিয়ানা, মধ্যপ্রদেশ, তারপরে হলো আপনার বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, আসাম। এইগুলি তো বিজেপি শাসিত ডবল ডবল ইঞ্জিনের রাজ্য। আর সেখানে ডবল ডবল 3 ডবল রেপ, 3 ডবল ধর্ষণ, সেখানে 3 ডবল চিটিংবাজ, সেখানে সব থেকে নেতা গ্রেপ্তার হয়ে যাচ্ছে, তাদের মানে নেতা গ্রেপ্তার হয়ে যাচ্ছে 100 দিনের কাজে টাকা চুরি করার দায়, হসপিটালে ওষুধ চুরি করার দায়। আরে এরা এমনকি এই বাংলায়, আপনারা হয়তো জানেন না, ত্রিপুরার মানুষ, আপনারা ত্রিপুরাবাসীর জন্য এই কথাটা বলছি, এই বাংলায় ইলেকশনের ক্যাম্পেনিং এর জন্য ভারতীয় জনতা পার্টি কেন্দ্র থেকে যে টাকাটা রাজ্যকে দিয়েছে, মানে বিধানসভা ওয়াইজ যে টাকাটা দিয়েছে, সেই টাকায় ভাগ বাটোয়ারা নিয়ে জুতো ছোঁড়াছুড়ি, চেয়ার ভাঙাভাঙি হয়েছে। মানে এরা ইলেকশনের মানে পোস্টার লাগানোর টাকা ভাগ করার জন্য জুতো পেটা করছে, পোস্টার লাগানো ছেঁড়াছিড়ি করছে, চেয়ার ভাঙচুর করছে, জুতোর মালা পরাচ্ছে, ধাক্কা ধুক্কু করছে, বাড়ি থেকে ভাঙচুর করছে। এরা ক্ষমতায় আসবে? আরে বিজেপি শাসিত একটা রাজ্য দেখার না, আপনার ত্রিপুরার মানুষকে বলুন না। তারা তো বলেছিল যে তারা ডবল ডবল চাকরি দেবে, কই 10,323 জন আপনাদের ত্রিপুরায় চাকরি পেয়েছে বলুন তো? এখানে আমি আরেকটা প্রশ্ন অ্যাড করছি আপনাকে, যে ত্রিপুরার যারা নেতা মন্ত্রী রয়েছেন, মুখ্যমন্ত্রীও এসছেন এখানে নির্বাচনী প্রচারে। এখানে আমাদের বাংলায় একটা কথা আছে, গায়ে মানে না আপনা মোড়ল। এর মানে হলো নিজের এলাকার মানুষ তাকে মানে না, নিজে নিজে ভাবে আমি মোড়ল, মানে আমি হলাম নেতা। তো ভারতীয় জনতা পার্টির যারা বিজেপির প্রোডাক্ট ওখানে রয়েছে, ত্রিপুরায় রয়েছে, তারা নিজেদের ওখানে কলকে পাচ্ছে না, নিজেদের ওখানে থাকতে পারছে না। আমি তো শুধু এটাও শুনেছি, ত্রিপুরা মাথার লোক থেকে তাড়িয়ে তাড়িয়ে মারছে, মানে দৌড় করিয়ে মারছে। তো ত্রিপুরা মাথার মতো এরকম একটা দল, যে আঞ্চলিক দল, মানে এটা কিন্তু আঞ্চলিক দলগুলো শক্তিশালী হচ্ছে, এটা কিন্তু ভাবার বিষয়। আঞ্চলিক দলগুলো শক্তিশালী হচ্ছে, তারা প্রচন্ড ভাবে, যেমন ত্রিপুরা এডিসি ইলেকশনে হেরেছে, ত্রিপুরায় যেমন মুখ পুড়িয়েছে ভারতীয় জনতা পার্টি, 28টার মধ্যে মাত্র 4টে পেয়েছে। এই পশ্চিমবঙ্গে 294টা আসনের মধ্যে থেকে আমি আপনাদেরকে আজকের ডেটে বলছি, এত ফোর্স, এত কিছু, এত সবকিছুর পরেও ভারতীয় জনতা পার্টি 30-এর গন্ডি যদি পার করতে পারে, আপনি আমার এসে কান মুলে দেবেন। 30টা সিট ভারতীয় জনতা পার্টি পাবে না এই পশ্চিম বাংলায়। তোমরা যতই করো হামলা, জিতবে আবার বাংলা, এটা কিন্তু মনে রাখবে। বড় কথা বলছেন কিন্তু। না না, এটা আমার কথা নয়, মানুষের কথা। দেখুন আমরা কুল, শান্ত, ওরা এত ছ্যাঁচড়ামো করছে, ঢ্যামনমো করছে, বদমাইশি করছে, আমরা কিছু করছি, আমরা বসে আছি। দেখা হবে 4 তারিখের পরে। আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এসে মঞ্চে ভাষণ দিয়ে বলছেন 4 তারিখে বাদ মমতা কা গুন্ডো কো উল্টা করকে লটকায়েঙ্গে। মানে একজন স্বরাষ্ট্রমন্ত্রী না গুন্ডা সেটা বোঝা যাচ্ছে না, তিনি বলছেন মমতার গুন্ডা। মমতা দি 7 বারের এমপি, 3 বারের মুখ্যমন্ত্রী, আগামী দিনে 4র্থবারের মুখ্যমন্ত্রী হতে চলে, তাকে নাম ধরে ডাকা। মমতা বন্দ্যোপাধ্যায়কে যত অপমান করবে বাংলার মানুষ তত রাগে ফুঁসবে, এবং তত বেশি করে করে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের জন্য ভোট দেবে। দেখুন এই যে লোকটা, এই লোকটার কোয়ালিটিটাই দেখুন। আমি আপনাদের শুধু কয়েকটা প্রোডাক্টের কথা বলছি। দেখুন এই যে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি কে? তিনি হলেন তরিপার। এবার তরিপার মানে কি? তরিপার মানে হলো যে কাউকে যদি তার এলাকা ছাড়া করে দেয়, মানে তাড়িয়ে দেয় গ্রাম থেকে, রাজ্য থেকে বা দেশ থেকে তাড়িয়ে দেশান্তর করে দেয়, রাইট? এখান থেকে বেরিয়ে যাও, তোমার মতো কুলাঙ্গার এখানে থাকতে পারবে না, মানে বনবাস। এই যাদেরকে বনবাসে দেয়, যাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেয় বা রাজ্য থেকে তাড়িয়ে দেয়, এই তাড়িয়ে দেওয়াকে বলা হয় তরিপার। তাকে তাড়িয়ে দিয়েছিল গুজরাট থেকে, এই দুজনকেই, এই মোদি আর শাহু দুই জুটিকে, দুজনকেই তাড়িয়েছিল, দুজন হয়েছে তরিপার। এরা এসে ঘাবলা করে, এ করে, ও করে, চিটিংবাজি করে, ভোট চুরি করে এরা আবার এসছে ক্ষমতায়। যাক, সত্যের জয়। দেখুন মানুষের বলে না, মানে বুদ্ধি দিয়ে কোন রকম ভাবে মানে এইগুলো
বুদ্ধিমান মানুষ যারা, তারা সঠিক বিচার করবে। এই যে তরিপার এসে কথা বলবে, এই ধরনের কথা বলবে যে তরিপার যারাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল, তারাই সেই কথাগুলোই বলবে, স্বাভাবিক। তাই তারা এই গুন্ডামো করছে, কিন্তু বাংলার মানুষ নিচ্ছে না। তারা কিন্তু দেখুন, আজ আপনি যে বাংলায় এসেছেন, এখানকার যারা মা বোনরা রয়েছে, আপনি যে কোনো মহিলাদের জিজ্ঞেস করুন তো যে আপনি কি কোনো টেনশনে আছেন, আপনি কি রাতে বেরোতে ভয় করেন? বলবে না। সারা পৃথিবী মানে সারা ভারতবর্ষের মধ্যে কলকাতা শহর সেফটি শহর, সেটা কেন্দ্র সরকার ডিক্লেয়ার করছে। আবার এরা এসে বলছে যে মহিলার এখানে সুরক্ষিত নয়। একের পর এক ঢপ দিয়ে যাচ্ছে, মমতা দিকে সমানে কপি করে যাচ্ছে। মমতা দি যুবকদের 1500 টাকা দিচ্ছে, ঢপবাজি করে বলছে 3000 টাকা দেবো। মমতা দি মহিলাদের 1500 থেকে 1700 টাকা দিচ্ছে, ওরা বলছে 3000 টাকা দেবো বলছে। এবার বললে তো 30,000 কেন 3 কোটি টাকাও দেবো বলতে পারে। আরে ভাই, বলা মানে তো দেওয়া নয়। আমার তো মানে এটা আফসোস হচ্ছে, কেন এরা বললো যে মাত্র 3000 টাকা দেবো, বলতে পারতো যে 3 কোটি টাকা দেবো। আরে ভাই, দেবে না তো, দিতে তো হবে না। যেমন প্রত্যেক বছরে 2 কোটি চাকরি হয়েছে নাকি? মোদি তো ক্ষমতায় আসার আগে বলেছিল, দেয়নি তো। তাহলে দিতে যখন হবে না, তাহলে ভাই 3000 কেন বলছে? ওটা বলুক না 3 কোটি, যে আমরা ভোটে জিতে আসলে পারে প্রত্যেকটা মহিলা এবং প্রত্যেকটা যুবককে 3 কোটি করে টাকা অ্যাকাউন্টে দেবো, বলতেই পারে, আরো ভালো হবে। দেবে না যখন, এমনটা বাড়ি দিক না, তো ছোট চিন্তা কেন মনের মধ্যে? বড় চিন্তা করুক। আচ্ছা, প্রধানমন্ত্রী জালমুড়ি খাচ্ছেন, আপনাদের জ্বলছে কেন? তৃণমূলের চলছে কেন? উনি তো বাংলায় এসে জালমুড়ি খেতে পারেন, চানাচুর খেতে পারেন, সিঙ্গাড়া খেতে পারেন, যা মনে হয় খেতে পারেন। আপনাদের চলছে কেন? দেশের প্রধানমন্ত্রী খাবেন নাকি? দেখুন, এটা একটা বড় মজার কথা। এই নরেন্দ্র মোদী যখন ধ্যান করতে যায়, 15টা ক্যামেরা নিয়ে যায়, 15টা ক্যামেরা অন করে দিয়ে ধ্যানে বসে। এমন কোন সাধু যোগী দেখেছেন যে ধ্যান করবে ক্যামেরা নিয়ে? এই নরেন্দ্র মোদী ঝালমুড়ি খেতে গেছে ক্যামেরা নিয়ে। আরে বেটা, ঝালমুড়ি খাওয়া আছে, চুপি চুপি খেতে পারতে। এই চেয়ে 50খানা মিডিয়ার সামনে ঝালমুড়ি দো। আরে ঝালমুড়ি দো বলছে কাকে? যে বলছে সে তো বিহারি। আর তার মানে এটা তো প্রমাণ হচ্ছে যে লোকটা ঝালমুড়িটা বাংলাদেশে বিক্রি করছে, সেই ছেলেটার বাড়িতে বিহার। বিহারে ঝালমুড়ি কেনারও লোক নেই। সে এখানে রুটি রোজগারের জায়গার জন্য, নিজের পেট চলার জন্য বিহারে থেকে এসে বাংলায় ঝালমুড়ি বিক্রি করছে। নরেন্দ্র মোদী তার কাছে এসে ঝালমুড়ি খাচ্ছেন। আরে লোকটাও তো বিহারের রে ভাই। তার মানে তোমার বিহারে তো তার কর্মসংস্থান হয়নি, তাই বাংলায় এসে ঝালমুড়ি বিক্রি করছে। তাহলে ঝালমুড়ির যদি নরেন্দ্র মোদী খেয়ে ওই ছেলেটাকে ফেমাস, তো এটা খুব ভালো হয়েছে যে ওই যে বেকার ছেলেটা বিহারে কাজ পায়নি, বাংলাদেশে ঝালমুড়ি বিক্রি করে তাদের সংসার চলছে। এরকম আমাদের পশ্চিমবঙ্গে বিজেপি শাসিত রাজ্য, এমনকি আপনার শুনলে হয়তো খারাপ লাগতে পারে, ত্রিপুরা, আসাম, মেঘালয়, মণিপুর, বিহার, বিভিন্ন যে ডবল ইঞ্জিন সরকারের যে রাজ্যগুলো রয়েছে, সেইখান থেকে 1,40,00,000 মানুষ বাংলায় বিভিন্ন কর্মের সাথে, ব্যবসার সাথে যুক্ত, বাণিজ্যের সাথে যুক্ত। তারা কর্মসংস্থান, তারা রোজগার করছে বাংলা থেকে। বাংলা থেকে মাত্র মাত্র 22 লক্ষ ছেলে, 1,40,00,000 আমাদের বাংলায় রয়েছে। আর বাংলার মাত্র 22 লক্ষ ছেলে যুবক, যারা কিনা ধরুন কেউ ভালো সোনার কাজ করে, তাহলে সোনার কাজ বেশি কোথায় হয়? জয়পুর। তারা জয়পুরে গেছে, মহারাষ্ট্রে গেছে। ধরুন কেউ রাজমিস্ত্রি কাজ করে, রাজমিস্ত্রি কোথায় বেশি মজুরি? সেটা হচ্ছে কেরালায়। তারা কেরালা গেছে, তারা সাউথে গেছে, সেখানে বেশি মজুরি পায়। তো এই প্রসেসে যারা এখানকার লোক, যারা অন্য জায়গায় বেশি টাকা পায়, তারা কর্মসংস্থানের জন্য বাইরে সেখানে গেছে মাত্র 22 লক্ষ। কিন্তু এটা তো দেখতে হবে ক্যালকুলেশন, যে অন্য রাজ্য থেকে, ডবল ইঞ্জিন সরকারের রাজ্য থেকে এই রাজ্যে 1,40,00,000 মানুষ যারা এখানে এসে কর্মসংস্থান করছে এবং তারা এখানে খুশি। আপনি দেখুন না, যান, এরা যদি বলে যে এখানে কোনো রোজগার নেই, এই বিহারিগুলো, মারোয়ারিগুলোকে জিজ্ঞেস করুন, এই মেয়েগুলোকে। আপনি যেখানে ইন্টারভিউ করছেন, এখানে প্রচুর মারোয়ারি রয়েছে, প্রচুর বিহারি রয়েছে, উত্তরপ্রদেশে রয়েছে, গুজরাটি রয়েছে, তার জিজ্ঞেস করুন। তা যদি এখানে রোজগার না থাকে, তোমরা এখানে কি করছো? ভাগো এখান থেকে, পালাও এখান থেকে, চলে যাও তোমাদের বিহার, উত্তরপ্রদেশ, গুজরাট। এখানে যদি রোজগার না থাকে, বাংলা যদি এত খারাপ হবে, এখানে আছো কি করতে? আরে ভাই, এখানে যখন এত লোক, এত নন বেঙ্গলি কেন? কারণ এখানে শান্তি, শৃঙ্খলা, রোজগার আছে, তবেই না এই অবাঙালিগুলো এখানে এসে বসে রয়েছে। কেন বসে রয়েছে? রোজগারের জন্য। আপনি বলুন তো, বিহারে কটা মানুষ যাচ্ছে না কেন? রোজগার নেই। উত্তরপ্রদেশে যাচ্ছে না কেন? রোজগার নেই। উত্তরপ্রদেশ থেকে এখানে আসছে কেন? রোজগার আছে। এটাই তো প্রসেস। তার মানে বাংলা মাথাপিছু আয় কেন্দ্র সরকার রিপোর্ট অনুযায়ী এগিয়ে অন্যান্য রাজ্যের তুলনায়। বাংলায় মা বোনরা সুরক্ষিত। অন্যান্য রাজ্যে প্রচুর পরিমাণে ধর্ষণ হয়, এখানে অনেক কম হয়। এখানে দেখা যায় বছরে 4-5টা হয়, তো ওদের বিজেপি শাসিত রাজ্যে প্রত্যেক দিন 20-25টা করে হয়। অর্থাৎ পার্থক্যটা এটা। ক্রাইম ফ্রি রাজ্য কোনোদিন কোনো রাজ্যে হতে পারে না। সারা পৃথিবীতে অপরাধ ঘটে, এই রাজ্যেও একটা দুটো ঘটনা ঘটে, তবে সেটাও ঘটা উচিত নয়, কিন্তু একটা দুটো ঘটে। তার জন্যই তো পুলিশ ব্যবস্থা, তার জন্যই তো আইন আদালত। এরকম ঘটনা ঘটবে বলেই তো পুলিশ, আইন, আদালত রয়েছে, সেখানে বিচার হচ্ছে, পুলিশ অ্যাকশন নিচ্ছে।
তার জন্য ব্যবস্থা হচ্ছে। পার্টি তো এখানে কোনো রকম কিছু ব্যবস্থা করে না। কিন্তু আপনাদের ত্রিপুরায় তো বিজেপির বিরুদ্ধে কথা বললে সাংবাদিকদের, আপনারা তো সাংবাদিক, আপনাদের তো কাগজের অফিস জ্বালিয়ে দেওয়া হয়, মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় এখানকার সাংবাদিকরা ওখানে গিয়ে খবর সংগ্রহ করতে গেলে। ঠিক হচ্ছে, ত্রিপুরা মাথা দৌড় করিয়ে ভারতীয় জনতা পার্টি দিয়ে ছোটাচ্ছে, 100 বার ঠিক করেছে। একই দশা এখানে যতগুলো বাদরামা করছে ভারতীয় জনতা পার্টির নেতা, 4 তারিখের পরে একই দশা হবে। মানে হুমকি হুমকি দিচ্ছেন কি আপনি? আরে হুমকি যদি স্বরাষ্ট্রমন্ত্রী দিতে পারে, আমি একজন তৃণমূল কর্মী হিসেবে দিতে পারি না? হুমকি করে ঠিকা দিয়ে রেখেছে। হুমকি কেন? সত্যি সত্যি যারা বেইমানি করছে, যারা জাত শত্রু, যারা বাঙালি শত্রু, যারা এই রাজ্যের শত্রু, তাদের 4 তারিখের পরে বিচার হবে। ঝালমুড়ি আমরা তাদেরকে খাওয়াবো, বাড়ি গিয়ে ঝালমুড়ি খাওয়াবো। ঝালমুড়ি পছন্দ তো, ঝালমুড়ি বাড়িতে পৌঁছাবে 4 তারিখের পরে, মনে রাখবেন কথা।